কখন বলবো যে আপনার আইবিএস হয়েছে? সাধারণত আইবিএস আমরা তখনই বলি যখন রোগী একটা সিম্পটম নিয়ে আসে এবং সেটা দীর্ঘদিন ধরে পেটে ব্যথা হচ্ছে কিংবা পাতলা পায়খানা হচ্ছে কিংবা কনস্টিপেশন হচ্ছে এবং রোগী দীর্ঘদিন ধরে ভুগছে এবং যেটার জন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত আমরা তখনই আইবিএস বলি। যদি দেখা যায় যে রোগীর অনেক দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে কিংবা পেটে ব্যথা হচ্ছে কিংবা কনস্টিপেশন হচ্ছে, আমরা কিন্তু অনেক রোগের কথা চিন্তা করতে পারি। যেমন পেটে অনেক সময় ইনফেকশন হলে এরকম দীর্ঘদিন ধরে ডায়রিয়া হতে পারে কিংবা পেটে অনেক সময় প্রদাহ হয়, যেমন ধরেন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যেটা কনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, এই রোগগুলোরও কিন্তু দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা হতে পারে। অনেক সময় ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম যেমন সিলিয়াক ডিজিজ, যাদের গ্লুটিন হাইপারসেনসিটিভিটি থাকে তাদেরও কিন্তু দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা থাকতে পারে। আবার অনেক রোগী দেখা যায় যে কোলোরেক্টাল ক্যান্সার থাকে, যাদেরও কিন্তু দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা বা কনস্টিপেশন এই ধরনের উপসর্গ থাকতে পারে। কাজেই আইবিএস বলার জন্য আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে যে আমরা যে উপসর্গগুলো নিয়ে কথা বললাম সেই উপসর্গগুলোর দীর্ঘদিন ধরে আছে, কিন্তু আপনি যখন টেস্ট করবেন, বিভিন্ন ধরনের টেস্ট করবেন, দেখা যাবে যে কোনো টেস্টেই কোনো কিছু আসছে না, সব ধরনের পরীক্ষা করার পরেও কোনো কিছু আসছে না, তখন কিন্তু আমরা রোগটাকে আইবিএস বলি। যেমন কি কি পরীক্ষা করা যেতে পারে? আমরা একটা সিবিসি করতে পারি, এর সাথে ইএসআর করতে পারি বা সিআরপি করতে পারি। দেখা যাবে রোগীর কোনো রক্তশূন্যতা নাই, ইএসআর বা সিআরপি অলমোস্ট নরমাল, মানে রোগীর শরীরে কোনো ইনফেকশন বা ইনফ্ল্যামেশনের কোনো এভিডেন্স নাই। আমরা যদি স্টুল আরি করি তাহলে ওখানে কোনো ইনফেকশন নাই। আমরা যদি স্টুলে যদি ফিকাল ক্যালপ্রোটেক্টিন করি সেটাও দেখা যাবে যে অনেকটা নরমাল হয়ে আছে। আমরা যদি পেটটাকে একটু ভালোভাবে আল্ট্রাসাউন্ড করে দেখি, আল্ট্রাসাউন্ডে তেমন কোনো অ্যাবনর্মালিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি একটু অ্যাডভান্সড হয়ে যদি আমরা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করি, দেখা যাবে যে কোলোনোস্কোপিতে কোনো আলসারেশন নেই বা কোনো ইনফেকশন নেই বা ওখানে কোনো ম্যালিগনেন্সি বা ক্যান্সার নেই এবং এগুলো একদমই স্বাভাবিক দেখাচ্ছে। কিন্তু দেখা গেল কি যে রোগীর উপসর্গগুলো রোগীর দীর্ঘদিন ধরে থেকে যাচ্ছে। এই কনস্টিপেশন বা এই ডায়রিয়া বা পেটে ব্যথা, সেটা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে রোগীকে ভোগাচ্ছে, কিন্তু আমরা পরীক্ষায় কোনো কিছু পাচ্ছি না। তখন আমরা এই রোগীটাকে বলবো যে আপনার আইবিএস হয়েছে। আইবিএস রোগী যারা আইবিএস আছে বলে মনে করছেন, তাদের কিছু অ্যালার্ম সিমটম আছে, যেটা হলে আমরা চিন্তা করব যে আমার অবশ্যই এখনই ডাক্তারের কাছে যেতে হতে পারে বা আমার হয়তো আইবিএস না অন্য কোনো রোগ আছে। সেই অ্যালার্ম সিমটম গুলো কিন্তু আমাদের জানতে হবে। অ্যালার্ম সিমটমের ভিতরে যদি সবচেয়ে বেশি বলা হয় তাহলে একটা বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাধারণত দেখা যায় যে আইবিএস কাদের হয়? আইবিএস সাধারণত ইয়াং বয়সে হয়, যাদের বয়স 45 এর নিচে। কাজে কারো যদি উপসর্গ 50 এর পরে এসে অ্যাপিয়ার করে তাহলে সন্দেহ প্রকাশ করতে হবে কি যে উনার হয়তো আইবিএস হয়নি। কিংবা কারো যদি দেখা যায় যে আস্তে আস্তে ওজন কমে যাচ্ছে, 2 থেকে 6 কেজি ওজন ওভার দ্য পিরিয়ডে কমে গেছে, তাহলে কিন্তু মনে করতে হবে যে আমার আইবিএস নাই। কিংবা শরীরটা কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে, যেটাকে আমরা রক্তশূন্যতা বলি, যদি রক্তশূন্যতার এভিডেন্স থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে কি যেটা আইবিএস না। কিংবা যদি নকটুর্নাল সিমটম থাকে, রোগীর উপসর্গগুলো ঘুমের ভিতরে হচ্ছে, ঘুম থেকে উঠে তাকে টয়লেটে যেতে হচ্ছে, তাহলে আমাদের মনে করতে হবে এটা হয়তো আইবিএস না। কিংবা রোগীর দেখা যাচ্ছে কি যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এটাও আইবিএস এর বিরুদ্ধে চলে যায়। আবার রোগীর এমন পেটে ব্যথা, যে পেটে ব্যথা পাতলা পায়খানা বা কনস্টিপেশন রিলিভ হওয়ার পরেও কমছে না, তাহলে আমরা মনে করব যে আপনার হয়তো আইবিএস নাই। কাজে এই ধরনের যদি অ্যালার্ম সিমটম থেকে থাকে তাহলে কিন্তু আমাদের আইবিএস নিয়ে একটা সন্দেহ প্রকাশ করতে হবে। কাজে আমরা যদি সহজভাবে বলি আমার পেটের দীর্ঘদিনের সমস্যা, যেখানে পটির একটা সমস্যা হচ্ছে, সেটা কনস্টিপেশন হোক বা ডায়রিয়া হোক বা পেটে ব্যথা হোক, দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে কিন্তু কোনো অ্যালার্ম সিমটম নাই বা কোনো অরিসম সিমটম নাই বা কোনো রেড ফ্ল্যাগ সিমটমস নাই, এবং আমরা যদি সব পরীক্ষা করে ফেলি যে পরীক্ষাগুলো পেটের রোগ ধরতে সাহায্য করে এবং সেগুলো যদি সব ক্ষেত্রেই নর্মাল থাকে, তাহলে তখনই আপনাকে বলবো যে আপনি আইবিএস আক্রান্ত।